একটু ভলিউমটা কমিয়ে নিন, কানে হেডফোন লাগিয়ে বসুন। যা বলবো সেটা সবার সামনে শোনার মতো কথা নয়। আমার নাম অনন্যা, আর আজ আমি যে গল্পটা বলতে এসেছি সেটা আমার নিজের জীবনের এক গোপন অধ্যায়, যা হয়তো আপনার ভেতরেও একটা নাড়া দিয়ে যাবে। আপনার ভেতরের কিছু অনুভূতিকে সে জাগিয়ে তুলবে নিশ্চিত, কারণ এমন লুকানো আকর্ষণ আর তার জটিলতা নিয়ে অনেকেই হয়তো মনে মনে ভাবে, কিন্তু মুখে বলতে সাহস পায় না। আমার বাড়ি বীরভূম। এই শান্ত সবুজ ছড়ানো গ্রামেই আমার স্বামী রঞ্জন আর তার ছোট ভাই অর্জুনকে নিয়ে আমার সংসার। বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক, এক ছাদের নিচে সুখের সংসার। কিন্তু ভেতরে ভেতরে কখন যে এক অন্যরকম স্রোত বইতে শুরু করেছিল তা আমি নিজেও টের পাইনি। আজ যখন ভাবি তখন মনে হয় সময়গুলো যেন কোনো এক অমোঘ আকর্ষণে বাধা পড়েছিল, যার শুরুটা ছিল খুবই নিরীহ, কিন্তু শেষটা সে কথা পরে হবে। আমার শরীরটা বরাবরই একটু ছিপছিপে, মেদহীন। অনেকে আমাকে দেখে নাকি বয়স আন্দাজ করতে পারে না। একটু সাজতে আমি ভালোবাসি, নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আজ আমি একটা পাতলা সবুজ রঙের শাড়ি পরেছি। আঁচলটা কাঁধ থেকে একটু আলগা করে নেমে এসেছে, যেন যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। হাতাকাটা ব্লাউজে আমার ভরাট বাহুগুলো বেশ দেখা যাচ্ছে। কোমরটা এমন সরু যে মনে হয় সহজেই হাতের মুঠোয় ধরা যাবে। আর আমার এই সাজসজ্জা বা শরীরের গড়ন হয়তো অজান্তেই আরেকজনের চোখে অন্যরকম বার্তা দিচ্ছিল। এসব কথা বলতে আমার বুক কাঁপছে, গলা শুকিয়ে আসছে। সমাজের চোখে এগুলো পাপ, গুরুতর অন্যায়, কিন্তু মনের গভীরে জমে থাকা অনুভূতিগুলোকে কি আমি মিথ্যে বলতে পারি? মানুষ কি সবসময় নিজের সমস্ত আবেগ আর আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমার জীবনের এই জটিল অধ্যায় শুরু হয়েছিল। যদি আমার গল্পটা আপনার ভালো লাগে, বা যদি মনে হয় এর মধ্যে কিছুটা সত্য লুকিয়ে আছে যা আপনাকে ভাবাচ্ছে, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সমর্থন আমার জন্য অনেক মূল্যবান। রঞ্জন ব্যবসার কাজে প্রায়ই বাইরে বাইরে থাকত, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কখনো কখনো তারও বেশি। প্রথম প্রথম কষ্ট হতো, একা একা বাড়িতে সময় কাটানো বেশ কঠিন ছিল। তখন অর্জুন ছিল সবে কলেজে পড়ে, ছোট দেবর। ওর সাথে আমার বয়সের ব্যবধান প্রায় 5 বছরের। আমি ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম, আদর করতাম। রঞ্জন যাওয়ার সময় অর্জুনকে বলে যেত, ভাবির খেয়াল রাখিস। আর অর্জুনও খুব দায়িত্ব নিয়ে আমার সব দিকে নজর রাখত, বাজার করা, আমার কোনো দরকার মেটানো, সব। প্রথম প্রথম অর্জুন খুব লাজুক ছিল, আমার চোখের দিকে সরাসরি তাকাত না। আমি যখন ওর জন্য খাবার দিতাম বা ওর ঘরের কোনো কাজ করে দিতাম, ও একটা শুকনো হাসি দিয়ে মাথা নিচু করে নিত। আমিও ভাবতাম, আহা কত ভালো ছেলে, নিজের বড় ভাইয়ের স্ত্রীর প্রতি কি শ্রদ্ধাবোধ। এইসব দেখে আমার মনে একটা শান্তির পরশ ছড়াত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু কেমন যেন পাল্টাতে শুরু করল। অর্জুন যখন কলেজ থেকে ফিরে আসত, তখন দেখতাম আমার ঘরে এসে একটা উঁকি মেরে যেত, বলতো, ভাবি কিছু লাগবে? এটা ছিল ওর রোজকার প্রশ্ন। কখনো কখনো দেখতাম আমি যখন রান্নাঘরে কাজ করছি, তখন ও দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখ তুলে তাকালে ও একটা অপ্রতিভ হাসি দিয়ে দ্রুত সরে যেত। প্রথম প্রথম ভেবেছিলাম ও হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইতস্তত করছে। কিন্তু যখন এটা নিয়মিত হতে শুরু করল, তখন আমার মনে একটা অন্যরকম অনুভূতি জাগতে শুরু করল, একটা কেমন যেন অস্থিরতা। একবার আমি আলমারির ওপর থেকে একটা জিনিস নামাতে পারছিলাম না। অর্জুন তখন ঘরেই ছিল। আমি স্টুল নিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু হাত পৌঁছাচ্ছিল না। ও আমার পিছন থেকে এসে নিঃশব্দে দাঁড়িয়েছিল। আমি টের পাইনি। যখন আমি স্টুল থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম, তখন অর্জুন দ্রুত আমার কোমর জড়িয়ে ধরে আমাকে সামলে নিল। ওর উষ্ণ হাতের স্পর্শ আমার পাতলা শাড়ির ওপর দিয়ে আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। ওর বুকের গভীর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল।
আমি মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেললাম। পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। ওর হাতে ধরা পড়ে থাকা অবস্থায় আমার হৃৎস্পন্দন এমন বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। সে মুহূর্তে আমাদের দুজনার মাঝে যেন সময় থেমে গিয়েছিল। ওর শরীরের মৃদু ঘ্রাণ আমার নাকে এসে লাগছিল। এটা যেন ছিল একটা অন্যরকম গন্ধ, যা আমি আগে কখনো অনুভব করিনি। কয়েক সেকেন্ড পরে ও আমাকে সোজা করে দাঁড়িয়ে দ্রুত হাত সরিয়ে নিল। মুখ নিচু করে বলল, সাবধানে ভাবি। তারপর একরকম ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। আমার শরীর তখনও কাঁপছিল। আমি নিজেকে সামনে নিয়ে আলমারির দিকে তাকালাম, কিন্তু আমার চোখ তখনও অর্জুনের ফেলে যাওয়া উষ্ণতার রেশ খুঁজছিল। সেই ঘটনার পর থেকে অর্জুন আর আমি যেন নিজেদের মধ্যে একটা অদৃশ্য জালে জড়িয়ে পড়তে লাগলাম। ও আমাকে দেখলে এখন আর চোখ নামাতো না, বরং এক গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন আমার মনের সব কথা পড়তে চাইছে। ওর দৃষ্টিতে একটা অদ্ভুত টান ছিল, যা আমাকে অস্থির করে তুলত। মাঝে মাঝে দেখতাম আমি যখন কোনো কাজ করছি, ও আমার পাশ দিয়ে যাওয়ার সময় কেমন যেন গা ঘেঁষে যেত, হয়তো অজান্তেই, হয়তো ইচ্ছে করেই। সেই স্পর্শগুলো খুবই সামান্য ছিল, কিন্তু আমার ভেতরে একটা ঝড় তুলে দিত। রাতের বেলা রঞ্জন যখন ফোনে কথা বলতো, তখন আমি ছটফট করতাম। আমার মনে হতো, কেন ও পাশে নেই, কেন আমি এই অস্বস্তি আর আকর্ষণ নিয়ে একা একা লড়ছি। একদিন রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গিয়েছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম। অর্জুন তখন নিজের ঘরে বসে পড়াশোনা করছিল। আমি একটা মোমবাতি জ্বালিয়ে ওদের ঘরের দিকে গেলাম। অর্জুনকে দেখে আমার একটু সাহস হলো। ও আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছ ভাবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ও আমাকে বসতে বলল। আমরা অনেকক্ষণ কথা বললাম। ও ওর কলেজের বন্ধুদের গল্প করল, আমি আমার ছোটবেলার কথা বললাম। কথার ছলে কখন যে আমরা এত কাছাকাছি চলে এসেছিলাম তা টেরই পাইনি। মোমবাতির হালকা আলোয় ওর মুখটা কেমন মায়াবী দেখাচ্ছিল। ওর চোখ দুটোতে একটা গভীর অনুভূতি খেলা করছিল, যা আমি বুঝতে পারছিলাম কিন্তু মুখে বলতে পারছিলাম না। হঠাৎ করেই বিদ্যুতের ঝলকানিতে পুরো ঘরটা আলোকিত হয়ে উঠল, আর সাথে সাথেই বাজ পড়ল বিকট শব্দে। আমি ভয়ে চমকে উঠে অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়লাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর বাহুতে আমি যেন এক অন্যরকম আশ্রয় খুঁজে পেয়েছিলাম। ওর গায়ের উষ্ণতা, ওর হৃৎস্পন্দনের দ্রুত গতি, সবকিছু আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। মনে হলো এই মুহূর্তটা যেন চিরকাল এভাবেই থেকে যায়। ও আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি ওর বুকে মুখ গুজেছিলাম। মনে হচ্ছিল পুরো বিশ্বটাই যেন এই একটা মুহূর্তে আমাদের দুজনার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ফিরে আসার সাথে সাথে আমরা দুজন দ্রুত নিজেকে সামলে নিলাম। ও আমার থেকে সরে গেল, কিন্তু ওর চোখ তখনও আমার চোখে বাধা পড়েছিল। সে রাতে আমরা কেউ কিছু বলতে পারিনি, কিন্তু নীরবতাই যেন আমাদের মনের গভীরে লুকানো সব কথা বলে দিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হতে শুরু করল। অর্জুন এখন খোলাখুলিভাবে আমাকে নানা রকম ইঙ্গিত দিত। আমি যখন শাড়ি পরতাম, ও বলতো, ভাবি, আপনাকে এই শাড়িতে অপূর্ব লাগছে। ওর গলার স্বরে একটা অদ্ভুত মাদকতা ছিল, যা আমাকে দুর্বল করে দিত। একবার আমি ওর জন্য চা নিয়ে গেলাম ওর ঘরে। ও তখন বেডরুমে বসে বই পড়ছিল। আমি ট্রেটা টেবিলে রেখে যেই ফিরতে যাব, ও আমার হাত ধরে ফেলল। আলতো করে টান দিয়ে আমাকে ওর খুব কাছে বসালো। ওর হাতের ছোঁয়ায় আমার শরীরে যেন আগুন লেগে গিয়েছিল। আমি চোখ নামিয়ে নিলাম। ও খুব শান্ত গলায় বলল, ভাবি, আপনার চোখ দুটো সব বলে দেয়। আপনিও তো আমার মতোই কিছু একটা অনুভব করেন, তাই না? ওর এই সরাসরি প্রশ্ন শুনে আমি কাঁপতে শুরু করলাম। আমার মুখে কোনো কথা ফুটল না। ও আমার মুখের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি ভাবি, আপনি কি ভাবছেন। আমি যে আপনাকে কতটা ভালোবাসি সেটা যদি আপনি জানতেন। ও এমনভাবে কথাটা বলল যেন ওর চোখ দুটোও কথা বলছে। আমার মনের গভীরে লুকিয়ে রাখা অপরাধবোধ, ভয় আর এক অদ্ভুত আনন্দ একসাথেই উঁকি মারছিল। আমি ওর হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু ও আরও শক্ত করে ধরে রাখল। তারপর আচমকা আমার কাঁধে ওর মুখ নামিয়ে আনল। ওর গরম নিঃশ্বাস আমার ত্বকে উষ্ণতা ছড়াচ্ছিল। আমি যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। এই মুহূর্তটা কি ভুল? এটা কি পাপ? নাকি এ শুধুই এক অন্যরকম অনুভূতি যা আমাকে নিয়ন্ত্রণহীন করে ফেলছে? আমার মনে হলো আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার সব প্রতিরোধ ভেঙে যাচ্ছিল।
সমাজের নিয়মকানুন, নীতি সবকিছু যেন মুহূর্তে অর্থহীন হয়ে যাচ্ছিল। অর্জুন আমার কাঁধে আলতো করে একটা কামড় দিল, যা আমার শরীরে এক তীব্র ব্যথা আর আনন্দের মিশ্র অনুভূতি জাগিয়ে তুলল। আমার মুখ দিয়ে একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, যেন ও জিতে গেছে। আমি নিজের অজান্তেই ওর দিকে ঝুঁকে পড়লাম। আমাদের ঠোঁট দুটো প্রায় ছুঁয়ে যাচ্ছিল। আমার বুকের ভেতর তখন যেন সহস্র পাখির ডানা ঝাপটাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রঞ্জনের ফোন বেজে উঠল। আমার ফোন। রঞ্জন কল করেছে। মুহূর্তেই যেন বাস্তবতার কঠিন আঘাতে আমার ঘোর কাটল। আমি নিজেকে দ্রুত গুটিয়ে নিলাম। অর্জুনও নিজের হাত সরিয়ে নিল। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, যেন কিছুই হয়নি। ফোনটা বেজেই যাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে ফোনটা ধরে রঞ্জনের সাথে কথা বললাম। ও কাল সকালে বাড়ি ফিরবে। এই খবরটা আমাদের দুজনের কাছেই ছিল এক মিশ্র অনুভূতি। একদিক থেকে মুক্তি, আরেক দিক থেকে এই গোপন অভিসার শেষ হবার ভয়। রঞ্জন ফিরে আসার পর অর্জুন আবার আগের মতো লাজুক হয়ে গেল। সে আমার চোখের দিকে তাকাতো না, কথা বলতো অল্প। কিন্তু আমি জানতাম আমাদের মধ্যে কিছু একটা ঘটে গেছে, যা অদৃশ্য হলেও চিরস্থায়ী। সেই রাতের তীব্র অনুভূতি, সেই অদম্য আকর্ষণ, সে আজও আমার মনের গভীরে লুকিয়ে আছে। সমাজের চোখে এটা অন্যায়, পাপ, আর তাই এই গল্পটা আমি আপনাদের কাছেই বলতে পারলাম। এই সম্পর্কের জটিলতা আমাকে একটা কঠিন শিক্ষা দিয়েছে। আমি বুঝেছি আবেগকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। এক ঝলকের দুর্বলতা আমাদের জীবনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, যা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হয়। কিছু আকর্ষণ থাকে খুবই তীব্র, যা আমাদের সব যুক্তি আর নীতিকে ভেঙে দিতে চায়। কিন্তু এসব ক্ষেত্রে নিজেকে সামলে নেওয়াটা খুবই জরুরি, কারণ আবেগের বশে নেওয়া ভুল সিদ্ধান্তগুলো শুধুমাত্র আমাদেরকেই নয়, আমাদের চারপাশের মানুষজনকেও কষ্ট দেয়। আমি জানি অর্জুন হয়তো এখনও আমার দিকে সেই একই দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি এখন অনেক বেশি সচেতন। এই গোপন আবেগ আমার মনে একটা স্থায়ী দাগ ফেলে গেছে, যা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় জীবনের চলার পথে কিছু সীমারেখা অতিক্রম করা উচিত নয়। নিজের মনকে বোঝানোই সবচেয়ে বড় যুদ্ধ। সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিজের আবেগ আর বিবেকের মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখুন।